আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। 15,999 টাকায় অফিসিয়ালি ডায়মেনসিটি 6020 মতো মিড বাজেট সেগমেন্টে স্ট্রং 5G প্রসেসর দিয়ে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সহ ডুয়েল স্টেরিও স্পিকার দিয়ে OnePlus নিয়ে আসলো বাংলাদেশে অফিসিয়ালি তাদের ফোন, এবং সেটা বাংলাদেশে তৈরি ফোন যার নাম হলো OnePlus Nord N30 SE, অর্থাৎ এই ফোনটা। এবং এটা একটা 5G ফোন। মোটামুটি আমরা বুঝতে পারতেছি যে কনফিগারেশন বেশ স্ট্রং। ইন ডিটেলস অবশ্যই আলোচনা করবো ভিডিওর ভিতরে, এবং তুলেও ধরবো যে এই ফোনটা আদৌ আপনাদের কেনা উচিত হবে কিনা, অর্থাৎ টোটাল ইউজার এক্সপিরিয়েন্স নিয়েও কথা বলবো। বাট তার আগে একটা বিষয় বলে রাখি, OnePlus এতদিন অফিসিয়ালি বিভিন্নভাবে ছিল, বাট প্রপারলি এবারই তারা ফুল ফেসে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে এবং বাংলাদেশে তারা ফোন তৈরি করা শুরু করেছে, এবং এটাই তাদের প্রথম ফোন, যেটা একটু আগে বললাম। সো আপনারা যারা OnePlus-এর ফোন এতদিন কিনেছেন, যদি আনঅফিসিয়াল কিনে থাকেন, নানা রকম প্রবলেম ফেস করলে অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে আপনারা কিছু পেমেন্টের মাধ্যমে সার্ভিস তো নিতে পারবেনই, বাট এখন থেকে বা আগে যারা অফিসিয়াল কিনেছেন তারাও সাপোর্ট পাবেন। আর এখন থেকে আপনারা ট্রাই করবেন অফিসিয়ালি OnePlus-এর ফোনগুলো কিনতে, তাহলে টুকটাক নানা রকম ইস্যুস বলেন, ডিসপ্লে ইস্যুস বলেন, সব কিছুই আপনারা তখন সার্ভিস সেন্টারে যে সলভ করে নিতে পারবেন, যেটা অ্যাটলিস্ট এতদিন আমাদের যে চাওয়া পাওয়া ছিল, এতদিন আমাদের যে আফসোস ছিল বাংলাদেশে অফিসিয়ালি OnePlus ওইভাবে না থাকার কারণে, সেটার কিন্তু একটা সমাধান হলো। সো চলুন আমরা শুরু করে ফেলি এই ফোনটার আনবক্সিং দিয়ে। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল এবং OnePlus Nord N30 SE 5G মোবাইলটি। এই ফোনটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে, পলিকার্বনের দ্বারা তৈরি মোবাইলটি রিয়ার প্যানেল ও ফ্রেম, তবে রিয়ার প্যানেলে এক ধরনের লাক্সারি রিফ্লেকটিভ টেক্সচার রয়েছে, যে কারণে সানলাইটের নিচে আউটডোরে ইউজ করার সময় ফোনটা হাতে নিয়ে দেখতে বেশ সুন্দর লাগে। তাছাড়া এই ফোনটাতে রয়েছিল 36 মান্থস অর্থাৎ 3 ইয়ার্সের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, অর্থাৎ এই ফোনটা এখন আপনারা যেমন পারফরমেন্স পাচ্ছেন 3 বছর পরও সেম পারফরমেন্স পাবেন। এইটা একদম টেস্টেড করা সার্টিফাইড এই ফোনটা। এবং আমার কাছে থাকা এই ফোনটার কালার ভেরিয়েন্টের নাম হলো সায়ান স্পার্কল। এই মোবাইলটা কিন্তু আরও একটি কালার ভেরিয়েন্ট হচ্ছে, সেটার নাম হলো ব্ল্যাক সাতিন। সেই সাথে 6.72 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং ওয়েট হলো 193 গ্রাম। ফোনটার ডিসপ্লেটা একটু বড়সড় হলো ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে এবং হ্যান্ড গ্রিপটা কমফোর্টেবল হওয়ার কারণে মোটামুটি আমরা সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে পেরেছি, বাট দুই হাতে 100% কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করা যায়। আর বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে এবং টাচ করার সাথে সাথে আনলক হচ্ছিল। মোবাইলটার লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট 26টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলটা হলো 5G ফোন, যেটা একটু আগেও বলেছি। তার পাশাপাশি এই ফোনটাতে ইউআই হিসাবে রয়েছে হলো অক্সিজেন ওএস 14.0 এবং অপারেটিং সিস্টেমটি হলো অ্যান্ড্রয়েড 14 ভার্সন। সেই সাথে এই ফোনটাতে কিন্তু 4GB ভার্চুয়াল র্যাম রয়েছে। আর ফোনটার ইউআই পারফরমেন্স যথেষ্ট স্মুথ। অক্সিজেন ওএস আপনারা এর আগেও জানেন যে যথেষ্ট স্মুথ পারফরমেন্স আমরা পেয়ে এসেছি OnePlus-এর অন্যান্য ফোনে। এই ফোনটা তো যথেষ্ট বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি, কোনো ধরনের কোনো ল্যাগ ইস্যু পাইনি। ইনফ্যাক্ট আমরা অনেক হেভি ইউজ করেছি, অনেকগুলো অ্যাপও ব্যাকগ্রাউন্ডে রান করে করে ইউজ করেছি, কোনো ধরনের কোনো প্রবলেম বা কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং এই ফোনটার ইউআই থেকে পাইনি। যাই হোক, এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.72 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছিল 90 Hz রিফ্রেশ রেট। তার পাশাপাশি ডিসপ্লেতে 100% DCI P3 কালার গামোটের সাপোর্ট রয়েছে, এবং ডিসপ্লেটা যেহেতু ফুল HD+ রেজুলেশনের, তাই রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল এবং ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 392 PPI। এই ফোনটা আমরা আউটডোরে একেবারে কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। লো ব্রাইটনেস জনিত প্রবলেম খুব একটা আমরা ফেস করিনি। ইনফ্যাক্ট আউটডোরে যখন আমরা সানলাইটের নিচে ছবি তুলেছি, তখনও ফোনটার ডিসপ্লে থেকে লো ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম একেবারেই পাইনি। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা, এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটা রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং আরেকটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এবং এই ফোনটাতে থাকা ক্যামেরা পারফরমেন্সের কথা যদি বলতে চাই, ছবি তোলার সময় আমরা ফোকাসিং রিলেটেড কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। কালার ডিটেলস ও বাজেট বিবেচনা ফোন হিসাবে যথেষ্ট ভালোই ক্যাপচার করতেছিল। তার পাশাপাশি ছবিতে আমরা ওভার স্যাচুরেশন এই ধরনের কোনো প্রবলেম পাই নাই। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ ভালোভাবে কভার করছিল, এজ ডিটেকশনও ঠিকঠাক আছে। ওভারঅল ছবির কালার ডিটেলস আমার কাছে বাজেট বিবেচনা ফোন হিসেবে ভালোই লেগেছে। সেই সাথে মোবাইলটিতে হাইস্ট 1080p 30 fps এ ভিডিও শুট করা যায়। ভিডিও শুট করার সময় আমরা হালকা পাতলা শেকি ফিল পেয়েছি, যেটা খুবই স্বাভাবিক এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে। তার পাশাপাশি এই মোবাইলটার
ফ্রন্ট ফেসে রয়েছিল 8 মেগাপিক্সেলের 2 অ্যাপারচারের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা পারফরমেন্সের কথা যদি আমরা বলতে চাই, প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোভাবে ছবি তুলতে পারতেছিল। ইভেন আমরা যখন পোর্ট্রেট মোডে ছবি তুলেছি তখন ডাইনামিক রেঞ্জ খুব নাইসলি কভার করতে পারছিল, এজিটেশনও ঠিকঠাকভাবে ধরতে পারছিল, খুব একটা এক্সট্রা স্যাচুরেশনও দেখা পায়নি। আমার কাছে সেলফি ক্যামেরা পারফরমেন্স এই বাজেট বিবেচনা ফোন হিসাবে এটাতে ছবি তুলে ভালোই লেগেছে। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু ক্যামেরা টু এপিআই সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন। এই মোবাইলটিতে রয়েছিল ডুয়েল স্টেরিও স্পিকার, সাউন্ড যথেষ্ট ক্লিয়ার পেয়েছি আমরা, সাউন্ডের ক্রিস্পিনেস বলেন বেস বলেন যথেষ্ট ব্যালেন্স ছিল। তার পাশাপাশি রাইট সাইডে থাকা ভলিউম বাটনটা দুইবার প্রেস করলে 300% পর্যন্ত ভলিউম বেড়ে সাউন্ড একটু এক্সট্রা বুস্ট করে প্রোভাইড করে, যেটা কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু মিউজিক বা কিছু সাউন্ড শোনার জন্য যদি প্রয়োজন হয় তখন কিন্তু এটা কাজে লাগে এবং আমরা কিন্তু এটা ইউজ করতে পারবো, যে ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। তবে ফোনটার স্পিকার ওভারঅল যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে এই বাজেট বিবেচনা ফোন হিসাবে। এবং সেই সাথে ফোনটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি, তার পাশাপাশি রয়েছিল 33 ওয়াটের চার্জার। এবং একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই 33 ওয়াটের ফাস্ট চার্জার বাংলাদেশেই শুধুমাত্র এই ফোনের সাথে পাওয়া যাচ্ছে, যেহেতু বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হয়েছে, সো বাংলাদেশে বক্সের ভিতরটা দিয়ে দেওয়া হয়েছে। নর্মালি গ্লোবালি পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এই চার্জারটা বক্সের ভিতর থাকে না, কেউ যদি গ্লোবালি কিনতে চায় তাকে কিন্তু আলাদা পারচেস করে নিতে হবে। এই ডিভাইস এই ফোনটা যখন আমরা ফুল চার্জ দিচ্ছি প্রায় 1.5 দিনের কাছাকাছি একদম সলিড চার্জ ব্যাকআপ পেয়েছি হালকা পাতলা বেসিক ইউজ করে। তার পাশাপাশি যখন আমরা একটু হেভি ইউজ করেছি, মানে মোবাইলের ইন্টারনেট ডাটা দিয়ে যখন ফোনটাতে আমরা ইন্টারনেট ব্রাউজ করেছি, স্পেশালি লং টাইম ভিডিও দেখেছি বা গেমিং করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 6 ঘন্টার মতো। এই মোবাইলটি রয়েছিল Dimensity 6020 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর এবং 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 7 ন্যানোমিটার, এবং এই ফোনটাতে জিপি হিসেবে রয়েছিল মালি G57। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,84,557। সেই সাথে মোবাইলটার বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে, ফোনটাতে আমরা PUBG গেমসটা প্লে করেছি, যথেষ্ট ভালো গেম প্লে করা যায়, মোটামুটি ল্যাগ আমরা খুব একটা পাই নাই, যেহেতু এটা একটা 4GB র্যামের ফোন, দ্যাটস ওয়াই একটু ল্যাগ ফিল হয় যখন আমরা লং টাইম প্লে করি। তবে ফোনটা দিয়ে আবার আমরা অ্যাশফান গেমসটা খেলেছি, কালার অ্যাকুরেসি দুর্দান্ত লেভেলের হওয়ার কারণে অ্যাশফান গেমসটা আমরা এই ফোনে খেলে খুবই মজা পেয়েছি। সেই সাথে ফোনটা দিয়ে আমরা ফুটবল গেমসটা খেলেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি, কালার অ্যাকুরেসি বলেন ব্রাইটনেস বলেন ঠিকঠাক হওয়ার কারণে ফুটবলও এই ফোনে খেলে আমাদের ভালো লেগেছে। আর এই ফোনটার প্রাইসের কথা বলতে গেলে, বাংলাদেশ মার্কেটে এই ফোনটা একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 4GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UFS 2.2, এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 15,999 টাকা। সো বেশ মারাত্মক প্রাইস রেঞ্জে আসা এই ফোনটা। এতক্ষণ স্পেসিফিকেশন নিয়ে আমরা কথা বললাম, এখন এই ফোনটার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। বাট যদি আমি খারাপ দিকের কথা বলি, রাইট নাও অফিসিয়ালি এই বাজেট রেঞ্জে যত ফোন রয়েছে, এই ফোনটার খারাপ দিক আমার কাছে মনে হয় না তেমন কিছু আছে। তবে ফোনটা যদি 6GB র্যামে আসতো, প্রাইস যদি আরও 1000 টাকা বেশিও হতো, তাহলেও এটা হয়তো আমাদের কাছে আরেকটু বেশি ভালো লাগতো। বাট স্টিল যেই বাজেটে যেই প্রাইসে যে কনফিগারেশনে এই ফোনটা এসেছে, সেটা কিন্তু দুর্দান্ত লেভেল। স্পেশালি এই ফোনটার ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যথেষ্ট ব্রাইট এবং যথেষ্ট ক্লিয়ার যদি এই বাজেট হিসাবে চিন্তা করি। তার পাশাপাশি 33 ওয়াটের চার্জার খুব কমই পাওয়া যায় এই বাজেট সেগমেন্টের ফোনগুলোতে। ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লেও রয়েছে। সেই সাথে আরেকটা বিষয় হলো, এই ফোনটাতে কিন্তু 3 ইয়ার্সের ফ্লুয়েন্সি সার্টিফিকেশনও রয়েছে, অর্থাৎ 3 ইয়ার্স পর্যন্ত এই ফোনের পারফরমেন্স এখন যা পাচ্ছেন অ্যাজ ইট ইজ পাবেন। তার পাশাপাশি এটার UI পারফরমেন্সটা কিন্তু খুবই সলিড। OnePlus-এর UI আপনারা অলরেডি জানেন, ওইটা নিয়ে আমরা ডিটেলসে বলবো না, অক্সিজেন ওয়াইজ খুবই ভালো। তার পাশাপাশি এই ফোনটার ডুয়েল স্টোরি স্পিকার সাউন্ডের পারফরমেন্স কিন্তু যথেষ্ট স্মুথ পেয়েছি। সো ওভারঅল আমি মনে করি এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে শুনবেন, সেটা হলো যারা মোটামুটি একটা ফোন কিনতে চাচ্ছেন, লং টাইম ইউজ করবেন, ফোনের কথা টথা বলেন, হালকা পাতলা ফটোগ্রাফি করেন, খুব একটা গেমিং করেন না, বাট নিশ্চিন্তে কমফোর্টেবল একটা UI পারফরমেন্স চাচ্ছেন এবং ভালো চার্জ ব্যাকআপ চাচ্ছেন, বাজেট 15-16 টাকার মধ্যে অফিসিয়ালি কোনো ফোন নিতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি OnePlus Nord N30 SE 5G এই ফোনটা রাইট নাও সবচাইতে বেস্ট চয়েস। সেই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের? OnePlus-এর বাংলাদেশে আসা অফিসিয়ালি বাংলাদেশে তৈরি মেড ইন বাংলাদেশ ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।